আমরা প্রথমে জসিমউদ্দিনকে দিয়ে শুরু করব। জসিমউদ্দিনকে দিয়ে শুরু করব। আজকের সেশনটা আমি আমার মতো করে কন্ডাক্ট করব। আমি আমার সেশনগুলো নর্মালি যেভাবে করি সেটা হচ্ছে আমি মানে আপনাদের কন্ট্রিবিউশনটা দরকার আছে আর কি, ঠিক আছে? তো আমি মাঝে মধ্যে আপনাদের কাছে প্রশ্ন করব, জানতে চাইবো আপনারা, অর্থাৎ আমি বলার পর পর আপনারা হচ্ছে এগুলো কি করবেন, আমাকে একটু ফিডব্যাক দিবেন, তাহলে আমাদের ক্লাসের পড়াটা ক্লাসে শেষ হয়ে যাবে। কেমন? ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে, আমরা মোটামুটি হচ্ছে আশা করছি আগায় নিতে পারবো আর কি। কেমন? জসিমউদ্দিন, আমি জসিমউদ্দিনের ব্যাপারে টুকটাক কিছু ইনফরমেশন দিব, এরপর হচ্ছে আমরা স্লাইড দেখবো, এভাবে করে পড়বো। কেমন? ওকে, তাহলে আমরা শুরু করছি আমাদের পল্লী কবি জসিমউদ্দিনকে দিয়ে। প্রথম বিষয় যেটা, এটা হচ্ছে জসিমউদ্দিন থেকে আসলে আমাদের বোর্ড বইতে কি কিছু আছে কিনা এটা দেখতে হবে। একটা বিষয় মনে রাখবেন, আমাদের বিসিএস প্রিলির যে কোশ্চেন গুলো হয় এগুলো কিন্তু এসএসসি এবং এইচএসসি এর বোর্ড বইয়ের থেকে কিন্তু অনেক কিছু নেওয়া হয়। কাজেই যে রাইটার গুলো আমরা পড়বো, এই রাইটার সংশ্লিষ্ট যে লেখাগুলো আমাদের বোর্ড বইতে আছে এগুলো অবশ্যই পড়তে হবে। বিশেষ করে আপনি 37-38 এর প্রিলির কোশ্চেন যদি দেখেন, বোর্ড বইয়ের অনেক ভেতর থেকেও কিন্তু কোশ্চেন ছিল, যেটা মানে বোর্ড বই সম্পর্কে আপনার আইডিয়া না থাকলে পারবেন না, ঠিক আছে? সো একটু বোর্ড বইটা আমরা কি করতে হবে, দেখতে হবে যে জসিমউদ্দিন মানে আমাদের বোর্ড বই আছে কিনা জসিমউদ্দিন লেখা, আমি আমার ক্লাসে বলে দিব না। ওকে, চলেন শুরু করি। আমার পল্লী কবি হচ্ছে জসিমউদ্দিন, ওনার জন্ম হচ্ছে 1903 এবং 1976 ওনার মৃত্যু। এখন একটা প্রশ্ন, কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে অনেক অনেক জন্মসাল আছে, সব জন্মসাল কি আমাদের লাগবে কিনা বা মনে রাখতে হবে কিনা? হ্যাঁ, জন্মসাল কোনগুলো মনে রাখতে হবে এটা জানাটা বা এটা বুঝতে পারাটা একটা ফ্যাক্ট। জন্মসালের ক্ষেত্রে পিএসসি নির্ধারিত যে 11 জন রাইটার আছেন, হ্যাঁ, বা এইগুলো আমরা অবশ্যই ভালো করে মনে রাখবো। এটা ছাড়াও আরো উল্লেখযোগ্য 8-10 জন রাইটারের জন্মসাল আমাদের মনে রাখার চেষ্টা করাটা উচিত আর কি। আচ্ছা, তাহলে দেখেন জসিমউদ্দিনের জন্ম হচ্ছে 1903 এবং মৃত্যু হচ্ছে আপনার হচ্ছে 1976-এ। ওনার জন্ম আপনারা জানেন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। ওনার মাতুতালয় শব্দের অর্থ কি? মামার বাড়িতে। কেমন? তবে ওনার পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুরের গোবিন্দপুরে। ওনার পৈতৃক নিবাস ছিল ফরিদপুরের গোবিন্দপুরে, ছিল ওনার পৈতৃক নিবাস। কেমন? আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনি বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। ঠিক আছে? কততে? 1931 সালে। ঠিক আছে? ওনার ছদ্মনাম কি? ওনার ছদ্মনাম হচ্ছে তুজম্বর আলী। ঠিক আছে? ওকে, তবে জসিমউদ্দিনের পুরো নামটা কি? মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। ঠিক আছে? মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, আর ছদ্মনাম হচ্ছে তুজম্বর আলী। ছদ্মনামগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। ছদ্মনামগুলো অবশ্যই কি করতে হবে? মনে রাখতে হবে। এবার আসেন, আমি পরের স্লাইডে যাওয়ার আগে জসিমউদ্দিন নিয়ে কিছু কথা বলি, এই বিষয়গুলো একটু আমরা মনে রাখবো। জসিমউদ্দিনের আত্মজীবনী কি? জসিমউদ্দিনের আত্মজীবনীর নাম হচ্ছে জীবন কথা। জসিমউদ্দিনের আত্মজীবনী হচ্ছে জীবন কথা। জসিমউদ্দিনের কিছু স্মৃতি কথা আছে, তার মধ্যে ঠাকুরবাড়ির আঙিনায়, এই প্রশ্নটা মানে ঠাকুর বাড়ির আঙিনায় এটা কে রচনা করেছেন, এটা 38 বা 40 বিসিএস, দুটো থেকে একটা, আমার এক্সাক্ট বিসিএস এর নাম্বারটা মনে পড়ছে না, বাট 38 বা 40-এ যে কোনো একটাতে এসেছিল। ঠাকুর বাড়ির আঙিনায় এটা কার? ঠিক আছে, এটা কার রচনা ছিল? ঠাকুরবাড়ির আঙিনায়, এটা জসিমউদ্দিনের স্মৃতিকথামূলক রচনা। স্মৃতিকথা, জসিমউদ্দিন বেশ কিছু স্মৃতিকথা লিখেছেন, তবে আত্মজীবনী বললে একটাই, সেটা হচ্ছে জীবন কথা। ওনার আত্মজীবনী হচ্ছে জীবন কথা। ও তবে ওনার স্মৃতিকথার মধ্যে আছে ঠাকুরবাড়ির আঙিনায়, যেটা অলরেডি বিসিএস একবার প্রিলিতে আসছিল। এটা ছাড়া হচ্ছে আসমানির কবি ভাই, যাদের দেখেছি আপনারা আসমানি কবিতাটার নাম শুনেছেন, এই আসমানির কবি ভাই হচ্ছে জসিমউদ্দিনের স্মৃতিকথা। ঠাকুরবাড়ির আঙিনায় হচ্ছে জসিমউদ্দিনের স্মৃতিকথা, যাদের দেখেছি এটাও হচ্ছে জসিমউদ্দিনের স্মৃতিকথা। উপন্যাস, জসিমউদ্দিনের অনেক বইতে আপনারা পাবেন জসিমউদ্দিনের একমাত্র উপন্যাসটির নাম কি? জসিমউদ্দিনের একমাত্র উপন্যাসটির নাম কি? এই প্রশ্নের উত্তরে থাকে হচ্ছে বোবা কাহিনী। ঠিক আছে? তবে কোন সাহিত্যিক মনে করেন বৌটুবানির ফুল, এটাও জসিমউদ্দিনের উপন্যাস। আমি স্লাইড চেঞ্জ করছি না, আমি একটু বলি, আমি স্লাইড আমি চেঞ্জ করছি না, তাই হচ্ছে না। আমি প্রথমে জসিমউদ্দিন নিয়ে আপনাদেরকে বলছি, আপনি আমার কথাগুলো আগে শুনেন। জসিমউদ্দিনের ব্যাপারে আমি যা বলছি তা শুনেন, এগুলো পরবর্তীতে স্লাইড যখন দেখবেন তখন আপনার মানে ডাবল দেখা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখেন, উনার উপন্যাসের কথা কি বললাম, অনেক বইতে লেখা আছে উনার একমাত্র উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। আর তবে অনেক সাহিত্যিক মনে করেন, সাহিত্য বিশারদ মনে করেন বৌটুবানির ফুল নামেও উনার আরো একটা উপন্যাস আছে। ঠিক আছে?
ওনার নাটক বেশ কিছু নাটক আছে, পদ্মাপার, মধুমালা, বেদের মেয়ে, এগুলো হচ্ছে ওনার নাটক। উনি বেশ কিছু ভ্রমণ কাহিনীও লিখেছিলেন, শহরে বন্দরে, চলে মুসাফির, হলদেপুরের দেশে, এগুলো ছিল ওনার ভ্রমণ কাহিনী। চলেন তাহলে আপনারা স্লাইড যখন দেখতে যাচ্ছেন আমরা একটু স্লাইডে যাই। আছেন, ওনার প্রথম প্রকাশিত কবিতার নাম ছিল মিলন গান। একটু প্রশ্নগুলো মনে রাখবেন, আমি কিছুক্ষণ পরে প্রশ্ন জিজ্ঞেস করলে পারতে হবে এগুলা, কেমন? ওনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কবিতা মিলন গান। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি। ওনার বিখ্যাত একটা কবিতা আছে কবর কবিতা, এই কবর কবিতাটা রাখালি কাব্যের অন্তর্গত। ওনার স্মৃতিকথামূলক রচনা, একটু আগে আমি বলেছিলাম না, ওনার বেশ কিছু স্মৃতিকথা আছে। স্মৃতিকথার মধ্যে আমরা কি দেখেছিলাম? যাদের দেখেছি এটার নাম বলেছিলাম আপনাদেরকে। ঠাকুর বাড়ির আঙিনায়, এটা বলেছিলাম আপনার 38 বা 40 বিসিএস এ আসছে, 38 বা 40-এ আসছিল, বলেছিলাম আপনাদেরকে। দেখেন, এগুলো হচ্ছে ওনার স্মৃতিকথামূলক রচনা। এটা ছাড়াও আরো একটা স্মৃতিকথামূলক রচনার কথা আপনাদেরকে বলেছিলাম, আসমানির কবি ভাই। এটাও একটু মনে রাখবেন, আসমানির কবি ভাই, এটা ওনার স্মৃতিকথামূলক রচনা। ঠিক আছে, আসমানির কবি ভাই, আসমানির কবি ভাই। আচ্ছা, ওনার উপন্যাস, ওই যে বললাম বোবা কাহিনী, ওনার উপন্যাস। আরো একটা উপন্যাস বটুবাণীর ফুল, অনেকেই মনে করেন উপন্যাস, অনেকে মনে করেন এটা উপন্যাস নয়। যাই হোক, তবে বোবা কাহিনী হচ্ছে সর্বজন গৃহীত। ঠিক আছে, আচ্ছা সাউন্ড কি বেশি হচ্ছে? আমি মানে বেশি জোরে কথা বলি? ফাটাবাস। আচ্ছা, ওকে। আপনার হচ্ছে বোবা কাহিনী, এই যে উপন্যাস, এখানের মধ্যে হচ্ছে আজাহার নায়ক, আজাহার, বছি, রহিমউদ্দি, এগুলো হচ্ছে নায়ক। ঠিক আছে, ওকে। বোবা কাহিনী দেখলাম। বাঙালির হাসির গল্প নামে একটা গল্প আছে, এটা ওনার গল্প গ্রন্থের মধ্যে পড়ে। ঠিক আছে, নাটক, এই ওনার নাটকগুলো খুবই গুরুত্বপূর্ণ। নাটক থেকে প্রশ্ন আসবে, নাটক থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন পারতে হবে। নাটকের মধ্যে হচ্ছে পদ্মাপার, বেদের মেয়ে, মধুবালা, এই নাটকগুলো থেকে প্রশ্ন আসবে। আমি বললাম প্রশ্ন বিসিএস এ আসবে, প্রশ্ন আসবে। জসিমউদ্দিনের নাটক থেকে প্রশ্ন আসবে, ভালো করে মনে রাখেন। ঠিক আছে, শিশুতোষ, ওনার বেশ কিছু শিশুতোষ রচনা আছে। শিশুতোষ রচনার মধ্যে আছে, শিশুতোষ রচনার মধ্যে আছে হাসু, ডালিম কুমার, এক পয়সার বাসি। হাসু, ডালিম কুমার, এক পয়সার বাসি। ওনার শিশুতোষ কিছু গ্রন্থ আছে, গ্রন্থের মধ্যে আছে হাসু, ডালিম কুমার, এক পয়সার বাসি। কেমন? হাসু, ডালিম কুমার এবং এক পয়সার বাসি। ঠিক আছে, এগুলো হচ্ছে শিশুতোষ গ্রন্থ। ওনার কিছু গানের সংকলন আছে, তার মধ্যে রঙ্গিলা নায়ের মাঝি, মুর্শিদি গান, জারি গান, মানে বিভিন্ন ধরনের গান আছে। আমরা যে পল্লী গীতি যেটা বলি আমরা, পল্লী গীতি, পল্লী গীতির মধ্যে মানে অসংখ্য গান মানে হচ্ছে কার, আপনার ওনার নিজের হাতের লেখা আর কি। আচ্ছা, ওনার কাব্যগ্রন্থ, ওনার কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে রাখালি, যেটা সবচেয়ে বেশি মনে রাখবো আমরা, নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, ধান ক্ষেত, বালুচর, মা যে জননী কান্দে, সুচয়নী, এগুলোর কথা ভালো করে মনে রাখবো। রাখালি হচ্ছে ওনার প্রথম কাব্যগ্রন্থ, রাখালি হচ্ছে জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ। নকশি কাঁথার মাঠ হচ্ছে ওনার শ্রেষ্ঠ রচনা। নকশি কাঁথার মাঠ হচ্ছে ওনার শ্রেষ্ঠ রচনা, যেটা চরিত্রগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। চরিত্র হচ্ছে রূপাই এবং সাজু, চরিত্র হচ্ছে রূপাই এবং সাজু, চরিত্র হচ্ছে রূপাই এবং সাজু। ঠিক আছে, কাব্যগ্রন্থ, এই নকশি কাঁথার মাঠ যে কাব্যগ্রন্থটা আছে, এই কাব্যগ্রন্থটা তিনি তার বন্ধু আব্দুল কাদিরকে কি করেন? উৎসর্গ করেন। ঠিক আছে, কাব্য সজন বাদিয়ার ঘাট, এটার চরিত্র হচ্ছে সৌজন এবং দুলি। সজন বাদিয়ার ঘাট, এটার চরিত্র হচ্ছে সৌজন এবং দুলি। সুচয়নী হচ্ছে তার শ্রেষ্ঠ কবিতার সংকলন গ্রন্থ, তার শ্রেষ্ঠ কবিতার সংকলন গ্রন্থের নাম হচ্ছে সুচয়নী, শ্রেষ্ঠ কবিতার সংকলন। ভ্রমণ কাহিনীর কথা আপনাদেরকে আমি স্লাইড শেয়ার দেওয়ার আগেই বলেছিলাম, শহরে বন্দরে, চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড়। তার বিখ্যাত কবিতার মধ্যে আছে কবর কবিতাটা, যেটা 118 লাইনের কবিতা, 118 লাইনের কবিতা, রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। আসমানি কবিতাটা ওনার বিখ্যাত কবিতা। এটা ছাড়া আপনার হচ্ছে জসিমউদ্দিনের রচিত অনেকগুলা গান আছে। এখানে যে গানগুলো আছে, এই গানগুলো হচ্ছে আপনার হচ্ছে জসিমউদ্দিন আর কি, জসিমউদ্দিনের রচিত। আচ্ছা, আমি জসিমউদ্দিন শেষ, এখন আমরা নজরুলে যাব, তবে জসিমউদ্দিন শেষ হইয়াও হইল না শেষ। আমি কিছু প্রশ্ন করছি জসিমউদ্দিন থেকে, খুব দ্রুত উত্তর দিবেন, কেমন? সবার এটা হচ্ছে এখন ফ্লোর আপনাদের, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। ঠিক আছে, মা যে জননী কান্দে, জসিমউদ্দিনের কি ধরনের রচনা? 24তম বিসিএস আসছিল। মা যে জননী কান্দে জসিমউদ্দিনের কি ধরনের রচনা? সবাই উত্তর করেন, সবাই উত্তর করেন, তাহলে আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো রিভিশন হয়ে যাবে।
প্লিজ। কাব্য, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি চারটা নাম বলবো, চারটা নামের মধ্যে কোনটা জসীমউদ্দিনের নাটক আপনাদের বলতে হবে। চারটা নাম বলছি, মানে চারটা অপশন বলছি। রাখালি, মাটির কান্না, বেদের মেয়ে, বোবা কাহিনী। রাখালি, মাটির কান্না, বেদের মেয়ে, বোবা কাহিনী, এর মধ্যে নাটক কোনটা? বেদের মেয়ে। ভেরি গুড। আচ্ছা, কবর নাটকের লেখককে বলেন তো, কবর নাটকের লেখককে? অনেকে জসীমউদ্দিন বলছেন। কবর কবিতা হচ্ছে জসীমউদ্দিনের, নাটককার মুনি চৌধুরী, নাটককার মুনি চৌধুরীর। ভেরি গুড। প্রশ্ন করছি, এটা কেন করলাম জানেন? এই প্রশ্নটা কেন করলাম জানেন? আমরা যখন প্রিলি পরীক্ষা দিতে বসবো তখন দেখবেন মানে আমার ক্ষেত্রে কয়েকটা বিসিএস যেটা হয়েছিল সেটা কিরকম দেখেন, প্রশ্ন আসছিল নিচের কোনটি সামরিক জোট? 9টা আমি আর দেখি নাই, সামরিক জোট দেখে সাথে সাথে আমি নেটও আনসার করে দিছি, কিন্তু ওখানে বাকি যে 4টা অপশনের মধ্যে 3টা অপশনে ছিল সামরিক জোটের। কাজে প্রশ্ন করছে এই যে কবর, কবর কার রচনা, এটা আনসার করার আগে কবর নাটক চাইছে নাকি কবর কবিতা চাইছে, এই জিনিসটা ভালো করে কি করতে হবে, দেখতে হবে। ঠিক আছে, এটা যাতে না হয়, কেমন নাটকে আমরা যাতে দেখি, হ্যাঁ এই নয় দেখি না, এই জিনিসটা করা যাবে না। এই আপনি দেখেন, একটা কথা মনে রাখবেন, অসংখ্য ক্যান্ডিডেট বিসিএস প্রিলি ফেল করার অন্যতম প্রধান কারণ হচ্ছে এগুলো, জানা প্রশ্ন ভুল করে আসা। জানা প্রশ্ন ভুল করে আসলে আপনি কম্পিটিশনে কখনোই টিকে থাকতে পারবেন না। ওকে, আসেন, এসএসসি বা এইচএসসির বইতে নিমন্ত্রণ নামে একটা কবিতা আছে জসীমউদ্দিনের, নিমন্ত্রণ কবিতা। কার কবিতা? নিমন্ত্রণটা জসীমউদ্দিনের কবিতা। প্রশ্ন হচ্ছে নিমন্ত্রণ কবিতাটা জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের? কেউ কি পারবে? না পারলে আমি বলে দিব। ধানক্ষেত। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ধানক্ষেত, সাবাস। তাহলে যারা জানতেন না তারা একটু মনে রাখবেন, নিমন্ত্রণ কবিতাটা এসএসসি বা এইচএসসি, আমি ক্লাসে শুরুতেই বলেছিলাম এসএসসি এবং এইচএসসি এর বইয়ের কবিতাগুলো আমাদের জানতে হবে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এগুলো জানতে হবে। ধানক্ষেত কবিতাটা নিমন্ত্রণ কবিতাটা জসীমউদ্দিনের ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন কোথায় বলেন তো দেখি? জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন কোথায়? ফরিদপুর। ভেরি গুড। আচ্ছা বলেন তো, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, বা জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, এগুলো কাকে নিয়ে বলা হয়েছে? রূপাই। এই তো, ভেরি গুড। রূপাইকে নিয়ে বলা হয়েছে। কাকে নিয়ে বলা হয়েছে? রূপাইকে নিয়ে বলা হয়েছে। কিন্তু আমি যদি প্রশ্নটা বলতাম এটা কে বলেছে এবং অপশন 1 নম্বরে দিতাম রূপাই, তাহলেও কিন্তু দেখে আনসার করতে হবে। এই জন্য বারবার যে জিনিসটা মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আনসার করার আগে অবশ্যই দেখে আনসার করবেন কোনটা আসলে আপনার কাছ থেকে চাওয়া হয়েছে। ভেরি গুড, ভালো। তাহলে জসীমউদ্দিন আমি শেষ। জসীমউদ্দিনের মোটামুটি যা বললাম এগুলো আপনারা দেখলেন, ঠিক আছে? সো এগুলো একটু আমরা দেখবো। এবার আসেন আমরা নজরুলে যাই। নজরুলের ক্ষেত্রে জন্মসাল শুধু ইংরেজিটা জানলেই হবে না, বাংলাটা শিখতে হবে। যেহেতু উনি আমাদের জাতীয় কবি, কাজেই উনার জন্মসালটা বাংলা সাল সহ জানবেন। ঠিক আছে, উনার হচ্ছে জন্ম 1800, আমার ইংরেজিটা বলছি আমি, 1899 জন্ম, 1976 উনার মৃত্যু। 1899 জন্ম, 1976 উনার মৃত্যু। ঠিক আছে, ওকে। বাংলা সালটা আপনার এখান থেকে একটু দেখবেন। উনার ডাক নামের মধ্যে ছিল দুখুমিয়া, নুরু, নজর আলী, তারা খেপা, হই হই কাজী, ব্যাঙাচি। ছদ্মনাম যেগুলো ছিল, ছদ্মনামের মধ্যে উনি ধূমকেতু ছদ্মনামে লিখতেন। 12 বছর বয়সে তিনি লেটোগানের দলে যোগদান করেন। 1917 সালে সেনাবাহিনীর 49 নং বাঙালি পল্টনে যোগদান করে করাচি যান এবং 20-এ উনি চাকরি ছেড়ে দেন। উনি 1942 সালে পিক ডিজিজে আক্রান্ত হন। আচ্ছা, প্রশ্নটা যদি এরকম থাকে যে উনি উনার কত বছর বয়সে পিক ডিজিজে আক্রান্ত হন, উত্তর কি হবে? উনার কত বছর বয়সে পিক ডিজিজে আক্রান্ত হন, উত্তর কি হবে? 43 বছর বয়সে। ঠিক আছে, আচ্ছা। উনি 1972 সালে 24শে ওনাকে রাষ্ট্রপতি হিসেবে আনা হয়। 1976 সালে 18 ফেব্রুয়ারি ওনাকে নাগরিকত্ব দেওয়া হয়। আচ্ছা, একটু বলেন, ওনাকে জাতীয় কবি হিসেবে যে রাষ্ট্রীয় স্বীকৃতি, এই রাষ্ট্রীয় স্বীকৃতিটা কবে দেওয়া হয়েছে? রিসেন্টলি ওনাকে রাষ্ট্রীয় স্বীকৃতি কখন দিয়েছে বলেন তো? রাষ্ট্র ওনাকে স্বীকৃতি দিয়েছে, সেটা কবে? জাতীয় কবি হিসেবে যে গ্যাজেট, আমাদের যে জাতীয় কবি, হ্যাঁ, গ্যাজেটটা প্রকাশ হয়েছে কবে? ডিসেম্বর। ভেরি গুড। ডিসেম্বরের কখন বলেন? 24 ডিসেম্বর না? 24শে ডিসেম্বর। আমি যদি ভুল না করে থাকি 24শে ডিসেম্বর।
আপনারা তারপরে এটা একটু ভালো করে দেখবেন। 24শে ডিসেম্বর উনি হচ্ছে ইসলামী গান এবং গজল রচয়িতা। নজরুল হচ্ছে ইসলামী গান এবং গজল রচয়িতা। এটা ছাড়াও শ্যামা সঙ্গীত, অর্থাৎ হিন্দু ধর্মের যে শ্যামা সঙ্গীত আছে, এই শ্যামা সঙ্গীত উনি অসংখ্য শ্যামা সঙ্গীত কি করেছেন, রচনা করেছেন। হ্যাঁ, 2024-24শে ডিসেম্বর হচ্ছে গেজেট প্রকাশ হয়। আচ্ছা, ওনার রচিত গানের সংখ্যা হচ্ছে 3000। উনি গীতিকার সুরকার ছিলেন, ঠিক আছে। আহ আচ্ছা বলেন তো, নজরুলকে কি বলে? নজরুল গীতি নাকি নজরুল সঙ্গীত? নজরুল গীতি বলে নাকি সঙ্গীত বলে? নজরুল গীতি বলে। এটা নিয়ে আমাদের যে শিল্পী আছে সায়ান, সায়ান কিন্তু একটা গান লিখেছিল যে কার গান হলো শুধু গীতি আর কার গান সঙ্গীত, কার স্বরলিপি আছে কার নাই বলো কে বেশি পণ্ডিত, তর্কে নেমেছে নেমেছে বাঙালি আজকে কোমর বেঁধে, মাঝখানে পড়ে মরছে শিল্প পাথর চোখে কেঁদে। ঠিক আছে, তাহলে উনার গানকে কি বলা হয়? এই যে কার গান হলো শুধু গীতি, মানে নজরুলের গান হচ্ছে নজরুল গীতি, আর রবীন্দ্রের গান হচ্ছে রবীন্দ্র সঙ্গীত। ঠিক আছে, ওকে। আচ্ছা, উনার প্রথম, আচ্ছা এই যে উনি যেহেতু আমাদের জাতীয় কবি, উনার প্রথম আসলে গল্প বা এগুলো যা আছে এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। উনার প্রথম প্রকাশিত গল্প, উনার প্রথম প্রকাশিত গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। উনার প্রথম কবিতা হচ্ছে মুক্তি কবিতা। গল্প গ্রন্থের মধ্যে হচ্ছে প্রথম ব্যথার দান। কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। বলেন তো, অগ্নিবীণা কাব্যগ্রন্থে কয়টা কবিতা আছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থে টোটাল কয়টা কবিতা? 12টা না? 12টা কবিতা। উনার প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। প্রথম প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার ঘুমটা খোলা। তারপর হচ্ছে নাটক হচ্ছে ঝিলিমিলি। হ্যাঁ, নাটক হচ্ছে ঝিলিমিলি। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। প্রথম প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার ঘুমটা খোলা আর কি। কেমন? আচ্ছা, বলেন তো নজরুলের শ্রেষ্ঠ কবিতার সংকলন কি? নজরুলের শ্রেষ্ঠ কবিতার সংকলন কি? একটা হিন্টস দিই, যেটা উনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন। শ্রেষ্ঠ কবিতার সংকলন যেটা উনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন, কোনটা? সঞ্চিতা না সঞ্চয়িতা? কোনটা কার? সঞ্চয়িতাকার আর সঞ্চিতাকার? ভেরি গুড, সঞ্চিতা, সঞ্চয়িতা না। মনে রাখবেন, রবীন্দ্রনাথ হচ্ছে নজরুলের চেয়ে বয়সে বড় ছিল, কাজে সঞ্চয়িতাতে নাম অক্ষরের সংখ্যাও বেশি। ঠিক আছে, আর নজরুল যেহেতু বয়সে ছোট ছিল তাই এটা অক্ষর কম, সঞ্চিতা। সঞ্চিতা, আচ্ছা বলেন, সঞ্চিতা এই যে এখানে টোটাল কয়টা কবিতা ও গান ছিল? সঞ্চিতাতে টোটাল কয়টা কবিতা এবং গান ছিল? 78টি। ব্রিলিয়ান্ট, 78টি। 78টি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নজরুলের একটা কবিতা বলেন বা গান বলেন, এটা কবিতাও ছিল আবার পরবর্তী গান হয়েছে। এটা হচ্ছে এটা, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এইটা আমরা কম বেশি সবাই শুনেছি, তাই না? তো এই যে আজ সৃষ্টি সুখের উল্লাসে, এটা আসলে উনি কোন প্রেক্ষাপটে রচনা করেন? এটা হচ্ছে রবীন্দ্রনাথ যখন ওনাকে বসন্ত নাটকটা উৎসর্গ করেন, তখন তিনি জেলে বসে এটা রচনা করেন। জেলে বসা মানে বসে এটা লিখেন যে আজ সৃষ্টি সুখের উল্লাসে। কেমন? আচ্ছা, আজ সৃষ্টি সুখের উল্লাসে এটা হচ্ছে ওনার দোলন চাপা কাব্যগ্রন্থের একটা কবিতা, দোলন চাপা। কারাগারে বসে লেখেন। এটা কোন কাব্যগ্রন্থের? প্রশ্ন আসতে পারে। সৃষ্টি সুখের উল্লাসে এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দোলন চাপা কাব্যগ্রন্থের অন্তর্গত। কোন কাব্যগ্রন্থের? দোলন চাপা কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, আমরা নজরুলের কিছু কবিতার নাম দেখি, তারপর এগুলো দেখবো হচ্ছে এগুলো কোন কাব্যগ্রন্থে। নজরুলের একটা বিখ্যাত কবিতা আছে কামাল পাশা। এই কামাল পাশা কবিতাটা সম্পর্কে জেনেছেন? এটা কিন্তু একবার আসছিল, বিসিএস আসছিল। ওই বাংলা মায়ের দেশ, দামাল ছেলে দেশ ভাই কি ভাই? ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে দেশ ভাই কি ভাই? প্রশ্ন ছিল কি ভাই, উত্তর কি? ওই খেপেছে বাংলা মায়ের কি দামাল ছেলে কামাল ভাই। ঠিক আছে, কামাল ভাই। ওটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কামাল পাশা কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে কামাল পাশা কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ডেফিনেটলি অগ্নিবীণা থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে। কেমন? অগ্নিবীণা থেকে। উনার আরেকটা কবিতা আছে কান্ডারি হুঁশিয়ার। এই কান্ডারি হুঁশিয়ার কোথা থেকে নেওয়া হয়েছে বলেন তো? কান্ডারি হুঁশিয়ারটা কোথা থেকে নেওয়া হয়েছে? সর্বহারা। ব্রিলিয়ান্ট। কান্ডারি হুঁশিয়ারটা নেওয়া হয়েছে, কান্ডারি হুঁশিয়ার সর্বহারা থেকে নেওয়া হয়েছে। সর্বহারা থেকে নেওয়া হয়েছে। কান্ডারি হুঁশিয়ারটা নেওয়া হয়েছে সর্বহারা থেকে। আচ্ছা, আমাদের রণসঙ্গীত আছে না, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল, চল চল চল। এই রণসঙ্গীত কোন কাব্যগ্রন্থ? সন্ধ্যা কাব্যগ্রন্থ। সন্ধ্যা কাব্যগ্রন্থ। ভেরি গুড। এবার আসেন, আমাদের এইচএসসির বইতে মানুষ নামে একটা কবিতা আছে। মানুষ কবিতা।
কাজী নজরুল ইসলামের। মানুষ কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মানুষ কবিতাটা সাম্যবাদী। মানুষ কবিতাটা মানুষ, নারী, কুলি, মজুর এগুলো সাম্যবাদী। পুরাতন এসএসসির বইতে মনে রাখবেন, পুরাতন একটা এসএসসির বই ছিল, এসএসসি না, এটা এইচএসসির বই ছিল 2010-12 পরে তো এইচএসসির বই সম্ভবত চেঞ্জ হয়ে গেছে। 2010-এ আমরা যখন পড়েছিলাম তখনও ছিল জীবন বন্দনা। এই জীবন বন্দনা এটা হচ্ছে ওনার সন্ধ্যা কাব্যের অন্তর্গত, মনে রাখবেন। আচ্ছা আসেন আমরা একটু স্লাইড দেখি তাইলে। ওনার সম্পাদিত পত্রিকা হচ্ছে 3টা, নবযুগ, ধূমকেতু, লাঙ্গল। ওনার সম্পাদিত পত্রিকা নবযুগ, ধূমকেতু, লাঙ্গল, মনে রাখবেন। ওনার কাব্যগ্রন্থ অনেকগুলো ছিল, এর মধ্যে এখানে লেখা আছে কাব্যগ্রন্থগুলোর নাম, ঠিক আছে? সাম্যবাদী, ছায়ানট, সন্ধ্যা, অগ্নিবীণা, কেমন, সঞ্চিতা, ঝিঙে ফুল, ওকে। অগ্নিবীণা কাব্যে হচ্ছে 12টা কবিতা আছে। এটা রচনাকাল হচ্ছে 1921, প্রকাশকাল হচ্ছে 1922। প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। অগ্নিবীণা উনি উৎসর্গ করেন বারীন্দ্র কুমার ঘোষকে। সঞ্চিতা ওনার শ্রেষ্ঠ কবিতার সংকলন, অলরেডি আমরা আলোচনা করেছি এটা নিয়ে। 1928 সালে এটা উনি উৎসর্গ করেন কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। এতে কবিতা ও গান মিলে আছে 78টা। আজ সৃষ্টি সুখের উল্লাসে এটা বলেছিলাম, বসন্ত উৎসর্গ করার ইয়াতে উনি এটা লিখেছিলেন। সন্ধ্যা আমাদের চল 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 যেটা রণসঙ্গীত, এটা সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখেন এখানে কবিতাগুলো এবং কোন কাব্যগ্রন্থ দেওয়া আছে জাস্ট একটু দেখবেন। দোলন চাপা কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে আজ সৃষ্টি সুখের উল্লাসে, কেমন, বাতায়ন পাশে গুবাক তরুর সারি, এটা হচ্ছে চক্রবাক কাব্যগ্রন্থের অন্তর্গত। ওনার নিষিদ্ধ গ্রন্থগুলো কাব্যগ্রন্থের মধ্যে আছে বিষের বাসী, প্রলয়শিকা, ভাঙার গান, ঠিক আছে? বাজেয়াপ্ত গ্রন্থের মধ্যে আছে যুগবাণী, বিষের বাসী, ভাঙার গান, প্রলয়শিকা, চন্দ্রবিন্দু। উপন্যাস উনি 3টা উপন্যাস লেখেন। বাঁধনহারা ওনার প্রথম উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস হচ্ছে এই বাঁধনহারা, কেমন? এতে পত্র সংখ্যা হচ্ছে 18টি। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কি বলেন তো দেখি? বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? কার লেখা? কার লেখা? বীরাঙ্গনা। কার লেখা? মাইকেল। বীরাঙ্গনাতে কয়টা পত্র ছিল? বীরাঙ্গনা কাব্যে কয়টা পত্র ছিল? 11টা। ও আপনারা সবাই থ্যাংক ইউ সো মাচ। তো রিভিশন, আসলে এই ক্লাসটা রিভিশন ক্লাসের মতো লাগছে। তবে ওনার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা। ওনার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা, কুইলিকাছনের সর্বশেষ উপন্যাস। আপনারা এটা অবশ্যই একটু ভালো করে পড়ে যাবেন, প্রিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো করে পড়ে যাবেন। এখানে বিশেষ করে পদ্মগোকরা যে গল্পটা আছে, ওনার যে পদ্মগোকরা গল্পটা আছে, এটা ওনার কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। শিউলিমালা, কেমন? পদ্মগোকরা শিউলিমালা থেকে নেওয়া, কেমন? বাউন্ডলের আত্মকাহিনী, এটা কোন কাব্য, কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া? রিক্তের বেদন, এটা একটু মনে রাখবেন, কেমন? এটা একটু মনে রাখবেন। প্রবন্ধের মধ্যে আছে যুগবাণী, যেটা 1922-এ বাজেয়াপ্ত হয়। তারপর হচ্ছে আপনার রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী, রাজবন্দী, জবানবন্দি, এগুলা। নাটক আলেয়া, মধুমালা, এই দুটাই ভালো করে রাখবেন। এটা ছাড়া ওনার প্রথম নাটক যেটা ছিল ঝিলিমিলি, এটা মনে রাখবেন। পুতুলের বিয়ে মনে রাখবেন, তাইলেই চলবে। ওকে, এখানে অনেকগুলো কবিতার লাইন দেওয়া আছে। আমরা রবীন্দ্রনাথে যাব। রবীন্দ্রনাথে যাওয়ার আগে আমার কিছু প্রশ্ন, আপনাদের উত্তর। বিদ্রোহী কবিতাটা কত সালে প্রকাশিত হয়? উত্তর করেন সবাই। বিদ্রোহী কবিতাটা কত সালে প্রকাশিত হয়? সবাই উত্তর করবেন প্লিজ। আমাকে একটু কোঅপারেট করেন, আমি প্রশ্ন আনসার গুলো যদি আপনারা করেন মনে থাকবে। কততে? 22-এ, 1922-এ। কততে? 1922-এ। এটা 40তম বিসিএস আসছিল। বাঁধনহারা কাজী নজরুলের কি ধরনের রচনা? উত্তর করেন। বাঁধনহারা কাজী নজরুলের কি ধরনের রচনা? বাঁধনহারা কাজী নজরুলের কি ধরনের রচনা? বাঁধনহারা কাব্য? বাঁধনহারা কাব্য? যারা কাব্য বলতেছেন তওবা পড়ে ফেলবেন আজকে ঘুমানোর আগে, বলবেন আল্লাহকে, বলবেন আমি এইটা কাব্য বলে আমি যে অপরাধ, যে অন্যায়, যে পাপ করছি সেটা আজকে রাতের মধ্যে আমার কি করো, পাপ মোচন করে দেন। কারণ পরীক্ষার হলে এটা যদি কাব্য লাগায় আসেন, বাসায় আসার পর মনে হবে নিজেরে নিজে পিটাই। কখনো কখনো আসে না, নিজেরে নিজে পিটাইতে এরকম মনে হবে। তাহলে দেখেন, সাবধান সাবধান, সাধু সাবধান, বয়স থাকতে সচেতন হন। রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের কি ধরনের গ্রন্থ? তাড়াতাড়ি বলেন। রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ। ভেরি গুড, প্রবন্ধ গ্রন্থ, সাবাস। বিদ্রোহী কবিতাটা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটা কাজী নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নজরুলের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? 24তম বিসিএস।
নজরুলের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? পত্রিকা। শিউলিমালা কে লিখেছেন এবং এটা কি? শিউলিমালা কে লিখেছেন এবং এটা কি? কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীর কোন পল্টনে, কত নম্বর পল্টনে যোগদান করেন? কত নম্বর পল্টনে যোগদান করেন? কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম হচ্ছে মুক্তি। প্রশ্ন হলো মুক্তি কবিতাটা কত সালে প্রকাশিত হয়? কাজী নজরুলের প্রথম কবিতা হচ্ছে মুক্তি। মুক্তি কবিতাটা কত সালে প্রকাশিত হয়? 1919। বাঁধনহারাকে যারা কাব্যগ্রন্থ বলেছিলেন তাদেরকে তাকায় তাকায় আমার দাদু এই হাসিটা দিছে। এই হাসিটা হচ্ছে তাদের উদ্দেশ্যে আমার দাদুর দেয়া, বুঝছেন? আচ্ছা, দাদুরে দেখবেন ডেঞ্জারাস জিনিস, দাদু কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ, দাদু আপনাদের দিকে মুচকি মুচকি হাসি তাকায়, বোঝে নজরুল মনে রাখতে যে জাতির এই অবস্থা। হ্যাঁ, নজরুল মনে রাখতে সে জাতি আমারে কিভাবে হজম করবে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে দাদুরে দেখি চিন্তা করি দাদু আসলে ভাত কেমনে খাইতো। দাদুর যে স্টাইল, এই স্টাইলে আসলে ভাত কেমনে খাইতো আমি চিন্তা করি। তবে দাদু কিন্তু চুরি মানে চোরা চোরা একটু হাসি দেয় প্রায় সময় দেখবেন। যাই হোক, আচ্ছা আচ্ছা, কাজী নজরুল ইসলামের দারিদ্র নামে একটা কবিতা আছে। দারিদ্র কবিতাটা কোন কাব্যের অন্তর্গত? 26তম বিসিএস আসছিল এটা। দারিদ্র কবিতাটা, দারিদ্র কবিতাটা ভেরি গুড। দারিদ্র কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দারিদ্র কবিতাটা কারো কারো আনসার ঠিক আছে, আমি আনসার বলে দিব। দারিদ্র কবিতাটা বলেন। সিন্ধু হিন্দোল, ভেরি গুড। দারিদ্র কবিতাটা আলাদা করে মনে রাখবেন, সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের, সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের দারিদ্র কবিতাটা আলাদা করে মনে রাখবেন। বাতায়ন পাশে গুবাক তরুর সারি কে লিখেছেন? বাতায়ন পাশে গুবাক তরুর সারি কে লিখেছেন? নজরুল। প্রশ্ন হচ্ছে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? আচ্ছা, আসেন আমরা এবার একটু দাদুতে প্রবেশ করি। কেমন? দাদুতে প্রবেশ করি। অনেকগুলো প্রশ্ন দাদু থেকে, অনেকগুলো প্রশ্ন আসে। দাদু হচ্ছে 1861-তে জন্ম, ঠিক আছে? আর হচ্ছে 1941-এ দাদু চলে গিয়েছেন। দাদু আবার ইন্টারেস্টিং, 7 তারিখ জন্মাইছেন, 7 তারিখে মারা গেছেন, কিন্তু মাসটা একটু আলাদা, কিন্তু 7 মিল আছে। 22শে শ্রাবণ, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিনে একটা মুভি হয়েছিল বাংলাতে, প্রসেনজিৎ অভিনয় করেছিলেন 22শে শ্রাবণ নামেই, ঠিক আছে? 22শে শ্রাবণ। এই 22শে শ্রাবণ মুভিটা দেখার পর থেকে আমি আর রবীন্দ্রনাথের মৃত্যু দিন কখনো ভুলি না, বুঝছেন? এটা ওভাবে করে মাথায় গেঁথে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বাবা ছিলেন হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা হচ্ছেন সারদা দেবী। তিনি বাবা মার 14তম সন্তান। উনি হচ্ছেন অষ্টম পুত্র। তারা 15 ভাই বোন ছিলেন, ঠিক আছে? আমি চিন্তা করি আর কি, আসলে চিন্তা কি করি এটা আসলে আর বলা যাবে না। যাই হোক, বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক, বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক। আমি কোনো কিছু বলি নাই, শুধু শুধু হাহা লিখ করতেছেন কেন আপনারা? আমি কিছু বলছি, বলে নাই তো আমি কিছু। আচ্ছা, উনাকে 1915 সালে, রবীন্দ্রনাথ ঠাকুরকে 1915 সালে নাইটহুড উপাধি বা স্যার উপাধি প্রদান করা হয়। আচ্ছা, উনাকে 1915 সালে নাইটহুড বা স্যার উপাধি দিলেও উনি 1919 সালে সেটা কি করেন? ত্যাগ করেন বা বর্জন করেন। কেমন? ওকে, এটা মনে রাখবেন। বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক হচ্ছেন তিনি। ওনার প্রকৃত পদব হচ্ছে কুশারী, ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন তারা। পারিবারিক জীবন, এটা আমি ওভাবে যাচ্ছি না। ওনার উপাধিগুলো গুরুত্বপূর্ণ, উপাধিগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। উপাধিগুলো আমি একটু বলতেছি, খেয়াল করেন। ওনাকে গুরুদেব উপাধি দেন কে? ওনাকে গুরুদেব কে উপাধি দিয়েছিলেন? গুরুদেব নামে উপাধি দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, এটা তো আপনি এক্সাম হলে ভুলেও যেতে পারেন, তাই না? কনফিউশনে পড়ে যেতে পারেন, মাথায় নাও থাকতে পারে। তাহলে কিভাবে মনে রাখতে পারি? দেখেন, মহাত্মা গান্ধীকে ভারতীয়রা কি হিসেবে মারে? গুরু হিসেবে মানে না? আপনি দেখেন, বিজেপি ক্ষমতায় আসুক বা কংগ্রেস ক্ষমতায় আসুক, মহাত্মা গান্ধীর ছবি কিন্তু ওনাদের প্রত্যেকটা অফিসে থাকে, তাই না? প্রত্যেকটা অফিসে থাকে। তাহলে উনি, মহাত্মা গান্ধীকে ভারতীয়রা গুরু মানে, তাহলে গুরুদেব উপাধি অবশ্যই কে দিবে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী দিছে। কেমন? আচ্ছা, চীন নিজে একটা, চীনের যে আয়তন, সে নিজে একটা মহাদেশের মতো না? চীনের যে আয়তন, তাকে নিজেকে যে মহাদেশ ঘোষণা করি, তাইলে তো আমার কোনো ভুল হবে না। তাহলে ভারতের মহাকবি মহা আছে কোথায়? ভারতের মহাকবি কে উপাধি দিবে? তাহলে চীনের কেউ। তাহলে কি চীনা কবি চিসি লিজন,
চীনা কবি চিসি লিজন, চীনা কবি চিসি লিজন রবীন্দ্রনাথ ঠাকুরকে কি দেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে কি দেন? মহাকবি। চীনকে মনে রাখবেন, চীন নিজেই মহাদেশ, তাহলে মহাকবি অবশ্যই চীন থেকে আসবে, মহাকবি অবশ্যই চীন থেকে আসবে। তাহলে মহাকবি উপাধি দেন কে? চীনের কেউ, চীনের কে? চিসি লিজন। কেমন? ব্রহ্ম শব্দের অর্থ কি? ব্রহ্ম মানে বিশ্ব না? ব্রহ্ম মানে কি? বিশ্ব ব্রহ্মাণ্ড বলি না, ব্রহ্ম মানে কি? বিশ্ব না? ব্রহ্ম মানে কি? বিশ্ব তো, বিশ্ব ব্রহ্মাণ্ড বলি না আমরা, বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে ব্রহ্ম মানে বিশ্ব, তাহলে বিশ্বকবি কে দিবে? বিশ্বকবি উপাধি কে দিবে? ব্রহ্মবান্ধব উপাধ্যায় দিয়েছেন। কে দিয়েছেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কে দিয়েছেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ঠিক আছে। আর উনাকে কবিগুরু উপাধি দেন হচ্ছে ক্ষিতিমোহন সেন। উনাকে কি কবিগুরু উপাধি দেন? ক্ষিতিমোহন সেন। মনে থাকবে তো? যা বললাম মনে থাকবে কিনা ভাই? মনে রাখতে হবে কিন্তু। এগুলো কেন এইভাবে করে বললাম, কারণ হচ্ছে এখানে অনেকগুলো তো ওনাকে উপাধি তো আর কম দেয় না, যে যেভাবে পারছে ওনাকে উপাধি দিয়ে দিছে। এখন ওরা তো আর জানতো না বাংলাদেশের স্টুডেন্টদের ফাটা যে ফাটবে, এটা তারা জানতো না, তাই না? এই কারণে হচ্ছে যে এটা যেহেতু বেশি বেশি দিছে, আমরা ওভাবে করে কি করতে হবে, একটু মনে রাখতে হবে। তাহলে বলেন উনাকে বিশ্বকবি উপাধি কে দেন? বিশ্বকবি উপাধি কে দেন? উত্তর করেন, বিশ্বকবি উপাধি কে দেন? বিশ্বকবি। চীন হচ্ছে মহাদেশ, চীনেরটা ওভাবে করে মনে রাখতে হবে। চীন, চীন হচ্ছে মহাদেশ, ওভাবে করে মনে রাখতে হবে। বিশ্ব হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম মানে হচ্ছে বিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড বলি আমরা, ব্রহ্ম মানে বিশ্ব। তাহলে ব্রহ্মানন্দ উপাধ্যায় হচ্ছে ওনাকে কি দেন? এই দেখেন, এখন পড়াতে পড়াতে এখন ভুলে গেছেন। বিশ্বকবি দেন। আর ওনাকে মহাকবি উপাধি দেন কে? মহাকবি উপাধি দেন হচ্ছে চীনা কবি চিসি লিজন। চিসি লিজন। আচ্ছা, ওনার অনেকগুলো ছদ্মনাম আছে, তবে ওনার সবচেয়ে প্রচলিত বা কমন ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। ভানুসিংহ ঠাকুর হচ্ছে ওনার সবচাইতে কমন ছদ্মনাম। ওনার সৃষ্টির ভান্ডার আসলে বলে শেষ করা যাবে না। মানে আমাদের জীবনে এমন কোন সিচুয়েশন নাই যেটা নিয়ে রবীন্দ্রনাথ লিখে নাই। আপনি হতাশ, রবীন্দ্রনাথ আপনাকে নিয়ে লিখছে। আপনি খুশি, রবীন্দ্রনাথ আপনাকে নিয়ে লিখছে। আপনি কাঁদতেছেন, আপনাকে নিয়ে লিখছে। আপনি বৃষ্টিতে ভিজতেছেন, আপনাকে নিয়ে লিখছে। আপনি রোদে শুকাইতেছেন, আপনাকে নিয়ে লিখছে। আপনাকে মা মারছে, আপনাকে নিয়ে লিখছে। আপনাকে বউ পিটাইছে, আপনাকে নিয়ে লিখছে। আপনার বউ মারা গেছে, তা নিয়ে উনি লিখছে। আপনার বউ বেঁচে আছে, তা নিয়েও লিখছে। আপনার বউ আপনাকে ছাড়িয়ে চলে গেছে, তাও নিয়ে লিখছে। উনি লিখে নাই কোনটা বাঙালির জীবনে একটা মানুষের যে জীবনধারা, সেই জীবনধারার এমন কোন ফেস নাই যেটা নিয়ে আসলে রবীন্দ্রনাথ লিখে নাই। এই কারণে ওনার আসলে সবকিছুর সংখ্যা অনেক বেশি। কাব্য 56, মানে উপন্যাস 12টার মতো, নাটক 29। তবে ওনাকে ছোট গল্পের জনক বলা হয়। ছোট গল্পের জনক যেহেতু ওনাকে বলা হয়, ওনার ছোট গল্পের সংখ্যাও বেশি থাকবে। 119টি হচ্ছে ছোট গল্প ওনার। আচ্ছা, ওকে। উনার বাংলাদেশে উনার স্মৃতি বিজড়িত দক্ষিণ দিঘি আছে, শিলাইদহ আছে, শাহজাদপুর আছে, পতিশর আছে, কালীগ্রাম আছে। আচ্ছা, এই যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা গীতবিধান গ্রন্থের অন্তর্ভুক্ত। ঠিক আছে। এই কবিতাটায় মোট 25টা লাইন ছিল। ঠিক আছে, 25টা লাইন ছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের প্রচলন করেন। মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের কি করেন? প্রচার করেন। ওনার অনেকগুলো কাব্যগ্রন্থ, এগুলো তো বলাই আছে। ওনার প্রথম এগুলোকে আবার ভাগ করেছে, প্রথম পর্ব, আহ দ্বিতীয় পর্ব এবং শেষ জীবনের কাব্য। ঠিক আছে। আহ আচ্ছা, একটা প্রশ্ন প্রায় সময় পরীক্ষাতে আসে, উনার কোন কাব্যগ্রন্থকে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব বলা হয়? বলেন তো দেখি এটা কোনটা। উনার কোন কাব্যগ্রন্থকে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব বলা হয়? মানসী। ভেরি গুড, মানসী। আচ্ছা, ওনার স্ত্রীর মৃত্যুতে উনি কি দেখেছিলেন বলেন তো? স্ত্রীর মৃত্যুতে উনি কি লিখেছিলেন? যা দেখলাম, বুঝছেন, আমাদের অনন্ত জলিল আর রবীন্দ্রনাথ ঠাকুর একই। আমাদের অনন্ত জলিলও কিন্তু বর্ষাকে খুব পছন্দ করতো, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু খুব পছন্দ করে। কেমন? দেখেন, নৈবেদ্য নামে একটা ইয়ে নিয়ে কনফিউশন আছে। কোথাও কোথাও নৈবেদ্য একটা আনসার ছিল, এখন অবশ্য নাই। আগে আনসার ছিল কি, রবীন্দ্রনাথ শ্রীর ইয়েতে মৃত্যুকে কেন্দ্র করে উনি কি লিখেছিলেন? নৈবেদ্য। এখন ভাই, নৈবেদ্য প্রকাশিত হয়েছিল ওনার স্ত্রী যখন বেঁচে ছিল তখন। এখন বেঁচে থাকা অবস্থায় যদি স্ত্রীর আত্মার মাগফিরাত কোন জামাই কামনা করে, তার কি অবস্থা হবে সেটা তো বিবাহিত যারা আছে তারা ভালো মতো বুঝতে পারবে, তাই না? কাজে এইটা রবীন্দ্রনাথ করে নাই। রবীন্দ্রনাথ অতটুকু খারাপ ছিল না। কেমন? রবীন্দ্র বিদ্বেষী পাওয়া গেছে, রবীন্দ্রনাথ অনন্তের মতো লয়াল না। এটাও ঠিক বলেছেন। আচ্ছা, বাদ দেন। ওনাকে মাফ করে দেন ওনাকে, কেমন? আচ্ছা, ওকে। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতার নাম বলেন তো। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
অবিলাস। তবে যদি অবিলাস না থাকে আনসার কি হবে? হিন্দু মেলার উপহার। যদি অবিলাস না থাকে তাহলে আনসার কি হবে? হিন্দু মেলার উপহার। তাহলে দুটা কেন বলা হচ্ছে? দুটার মধ্যে পার্থক্য কি? আসলে অবিলাস এই কবিতাটা উনি মাত্র 8 বছর বয়সে লিখেছিলেন। ঠিক আছে, কিন্তু 8 বছর বয়সে লিখলেও এটাতে ওনার স্বাক্ষর ছিল না। হিন্দু মেলার উপহারে ওনার স্বাক্ষর ছিল, এই কারণে অনেকেই মনে করেন হিন্দু মেলার উপহার, ঠিক আছে, হিন্দু মেলার উপহারটাই ওনার প্রথম প্রকাশিত কবিতা। তবে অপশনে যদি অবিলাস থাকে তাহলে অবিলাস আনসার হবে। ওনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, ঠিক আছে। কিন্তু যদি বলে প্রথম লিখিত কোনটা, লিখিত হচ্ছে বনফুল। উনি বনফুলটা আগে লিখেছেন, কিন্তু প্রকাশের ক্ষেত্রে কবি কাহিনী হচ্ছে আগে প্রকাশিত হয়েছে। তাহলে বলেন তো রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা কি? প্রথম প্রকাশিত কবিতা কি? অবিলাস অথবা হিন্দু মেলার উপহার? অবিলাস অথবা হিন্দু মেলার উপহার। প্রথম লেখা সম্পূর্ণ কাব্য হচ্ছে বনফুল, যেটা দ্বিতীয়তে প্রকাশিত হয়েছিল। প্রথম লেখা সম্পূর্ণ কাব্য হচ্ছে বনফুল, প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে কবি কাহিনী। প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে কবি কাহিনী। আর উনি ভানুসিংহ ঠাকুরের পদাবলীটা ব্রজবুলি ভাষায় লিখেছিলেন। মানসীকে বলা হয় রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব। অলরেডি আপনারা আনসার করেছেন এটা। ওনার একটা বিখ্যাত কবিতা আছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। প্রশ্ন হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ ওনার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নির্ঝরের স্বপ্নভঙ্গ ওনার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে একটু বলেন? প্রভাত সঙ্গীত। ভেরি গুড, প্রভাত সঙ্গীত থেকে নেওয়া হয়েছে। প্রভাত সঙ্গীত থেকে নেওয়া হয়েছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। কেমন? কোরীয় কোমল, ঠিক আছে, কোরীয় কোমল ওনার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে। এখানে মনে রাখবেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর হবে কোরীয় কোমল। এখান থেকে এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। মানসীকে বলা হয় হচ্ছে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব। মানসীকে বলা হয় রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব, এটা ভালো করে মনে রাখবেন। মুক্তি একটা কবিতা আছে ওনার নৈবদ্য কাব্যের, দেখেন নৈবদ্য কাব্যের মুক্তি কবিতা। মুক্তি হচ্ছে আবার নজরুলের প্রথম কবিতা। এই নৈবদ্য রবীন্দ্রনাথের যে মুক্তি কবিতা আছে, এই কবিতায় লিখেছিলেন উনি বৈরাগ্য সাধনের মুক্তি সে আমার নয়, এটা মনে রাখেন। গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910-এ, ঠিক আছে। আর গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ সং অফারিংস সেটা হয় 1912-তে, সেটা হয় 1912-তে। আচ্ছা, আমরা অনেকেই মনে করি গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছিলেন? আপনারা হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আসলে ব্যাপারটা ওটা না, গীতাঞ্জলি না, গীতাঞ্জলির যে অনুবাদ ছিল, হ্যাঁ, সং অফারিংস, এটা শুধু গীতাঞ্জলির অনুবাদ না, এখানে মোট 103টা আপনার ছিল কি কবিতা, 103টা কবিতা ছিল সং অফারিংস। এখানে বেশিরভাগ কবিতা গীতাঞ্জলির বলে এটাই প্রচলিত হয়ে গেছে যে উনি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান। আসলে গীতা 103টা কবিতার মধ্যে সিংহভাগ কবিতা গীতাঞ্জলি থেকে ছিল, এটা ট্রু, ঠিক আছে। সং অফারিংস এর জন্য পাইছিল, যেটাতে মোট 103টা ছিল আর কি, 103টা কবিতা ছিল। ওনার বলাকা কাব্যগ্রন্থটা গতিবাদের কাব্য, মনে রাখবেন, গতিবাদের কাব্য। এখানে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে সবুজের অভিযান। একটু পরে প্রশ্ন করবো, মাথায় রাখেন। সবুজের অভিযান, শঙ্খ কবিতা, এটা মনে রাখবেন, ঠিক আছে। সোনার তরী। সোনার তরী কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতাই হচ্ছে সোনার তরী, কেমন? এটা উনি এরপর হচ্ছে খেয়া কবিতা আছে, খেয়া যে কাব্যগ্রন্থ আছে, খেয়া কাব্যগ্রন্থটা উনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করেন। পলাতকা। পলাতকা হচ্ছে ওনার আরেকটা কাব্যগ্রন্থ, যেটা ওনার বড় মেয়ে, ওনার বড় মেয়ের নাম কি ছিল? ওনার বড় মেয়ে ছিল মাধুরীলতা। মাধুরীলতার মৃত্যুর পর এই কাব্যগ্রন্থটা উনি লিখেন, পলাতকা, ঠিক আছে। স্মরণ, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম, ঠিক আছে, স্মরণ, অনৈবদ্য হবে না, স্মরণ, হ্যাঁ। পুনশ্চ, খেয়াল করেন, এটার ব্যাপারে একটু মনে রাখবেন। পুনশ্চ এই কাব্যে তিনি গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন। প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ তার কোন কাব্যগ্রন্থ থেকে গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন? উত্তর হচ্ছে পুনশ্চ। হ্যাঁ, এই কাব্যগ্রন্থের অন্যতম কবিতা হচ্ছে তীর্থযাত্রী, ঠিক আছে। তীর্থযাত্রী কবিতাটা কোন, রবীন্দ্রনাথের তীর্থযাত্রী কবিতাটা কোন কাব্যগ্রন্থের? এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে, মনে রাখবেন। আচ্ছা, সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেন, সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেন আকাশ প্রদীপ কাব্যগ্রন্থটা। প্রশ্ন ওটা না, প্রশ্ন হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত তাইলে রবীন্দ্রনাথকে কি উৎসর্গ করেন? সুধীন্দ্রনাথ দত্ত কি উৎসর্গ করেন? তন্নি। ভেরি গুড, তন্নি। তন্নি ছিল সুধীন্দ্রনাথ লেখা প্রথম কাব্যগ্রন্থ, যেটা উনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। থ্যাংক ইউ সো মাচ। শেষ লেখা হচ্ছে শেষ গ্রন্থ, মৃত্যুর পর প্রকাশিত হয়। তোমার সৃষ্টির পথ রেখেছ আকর্ণ করি, এটা মৌখিকভাবে তিনি মৃত্যুর এত আগে রচনা করেন। রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে অনেকগুলো উপন্যাস আছে। উপন্যাসগুলোর নামটা একটু দেখবেন। করুণা হচ্ছে ওনার অসমাপ্ত উপন্যাস, করুণা হচ্ছে অসমাপ্ত উপন্যাস, এটা মনে রাখবেন। ওনার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট, ঠিক আছে।
এর কাহিনী অবলম্বনে তিনি প্রায়শ্চিত্ত নাটকটা রচনা করেন। রাজর্ষি, রাজর্ষি হচ্ছে ওনার ঐতিহাসিক উপন্যাস, রাজর্ষি হচ্ছে ওনার ঐতিহাসিক উপন্যাস, মনে রাখবেন রাজর্ষি হচ্ছে ওনার ঐতিহাসিক উপন্যাস। তবে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস বলা হয় গোরাকে, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস বলা হয় গোরাকে। নৌকাডুবি হচ্ছে সামাজিক উপন্যাস, সামাজিক উপন্যাস। ঘরে বাইরে চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস ঘরে বাইরে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, চলিত ভাষায় রবীন্দ্রনাথকে মানে লেখালেখি করাতে কে প্রভাবিত করেন, অর্থাৎ কার প্রভাবে রবীন্দ্রনাথ চলিত ভাষায়? প্রমোদ চৌধুরী, ভেরি গুড, প্রমোদ চৌধুরী। তো চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস হচ্ছে আপনার কি ঘরে বাইরে। আপনাদের কাছে আমার প্রশ্ন, গদ্য রীতিতে লেখা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোনটা ছিল? গদ্য রীতিতে লেখা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোনটা ছিল? গদ্য রীতিতে লেখা মানে শুরু করেন কোনটাতে, কোনটা দিয়ে আর কি? গদ্য রীতিতে উনি কোনটা দিয়ে শুরু করেন? একটু আগে পড়াইছি, গদ্য রীতিতে উনি কোনটা দিয়ে শুরু করেন? পুনশ্চ। আচ্ছা, মনে রাখবেন ঘরে বাইরের উপন্যাসের চরিত্র হচ্ছে নিখিলেশ বিমলা, এই কথাটা মনে রাখবেন, নিখিলেশ বিমলা হচ্ছে ঘরে বাইরের উপন্যাসের চরিত্র। চতুরঙ্গ হচ্ছে সাধু ভাষার রবীন্দ্রনাথের একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। এই উপন্যাসটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। এরপরে উনি চলিত ভাষায় লিখছেন চতুরঙ্গ হচ্ছে ওনার সাধু ভাষায় লেখা সর্বশেষ উপন্যাস। যোগাযোগ হচ্ছে ওনার একটা সামাজিক উপন্যাস ছিল। এখানে মধুসূদন কুমুদিনী চরিত্র গুরুত্বপূর্ণ, মধুসূদন এবং কুমুদিনী চরিত্র গুরুত্বপূর্ণ। চোখের বালি আমরা সবাই জানি বাংলা সাহিত্যের মনস্তাত্ত্বিক উপন্যাস। আশালতা মহেন্দ্র বিনোদিনী এটা চরিত্র। গোরা ওনার শ্রেষ্ঠ উপন্যাস, এটা একটা রাজনৈতিক উপন্যাসও বটে, এটা ওনার সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ উপন্যাস। শেষের কবিতা, একটা প্রশ্ন প্রায়শ পরীক্ষাতে আসছে, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? ঠিক আছে, শেষের কবিতা, যদিও এখানে লেখা আছে কবিতা কিন্তু আসলে এটা উপন্যাস। দেখি বলেন কবিতার কথা কি, কোন ধরনের রচনা? কবিতার কথা কি ধরনের রচনা বলেন? কবিতার কথা, শেষের কবিতা যদি উপন্যাস হয়, কবিতার কথা কি? প্রবন্ধ। কার লেখা প্রবন্ধ? কবিতার কথা প্রবন্ধ, কার লেখা প্রবন্ধ? প্রবন্ধ গ্রন্থ কার লেখা? জীবনানন্দ, জীবনানন্দ, জীবনানন্দের লেখা। এখানে ওনার উপন্যাসগুলা দেওয়া আছে, আপনারা একটু দেখবেন হ্যাঁ কোনটা কি ধরনের রচনা। যেমন চতুরঙ্গ হচ্ছে ছোট গল্প ধর্মী উপন্যাস, কেমন? তারপর হচ্ছে ওনার রাজনৈতিক উপন্যাস হচ্ছে গোরা, ঘরে বাইরে, 4 অধ্যায়, কেমন? বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটা? প্রশ্ন আসতে পারে, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটা? উত্তর হবে চোখের বালি, কেমন? এগুলো একটু মনে রাখবেন। দেখেন চরিত্র, গোরা উপন্যাসে কোন উপন্যাসের চরিত্র কোনটা এখানে দেওয়া আছে, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবেন। নাটক বাল্মীকি প্রতিভা, ওনার রচিত 13টা নাটকে উনি অভিনয় করেন। ওনার শ্রেষ্ঠ কাব্য নাটক হচ্ছে বিসর্জন। ঠিক আছে, অমৃতাক্ষর ছন্দে রচিত নাটক হচ্ছে রাজা ও রানী। বিসর্জন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ নাটক। এটা ছাড়া রক্তকরবী আছে, রক্তকরবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক ছিল। ওনার প্রথম নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা। এটা ছাড়া বসন্ত, যেটা উনি কাজী নজরুলকে উৎসর্গ করেন। কৌতুক নাটকের মধ্যে গোড়াই গলদ, বৈকুণ্ঠের খাতা, তারপর হচ্ছে চিরকুমার সভা, এগুলো আছে। ডাকঘরের এই যে ডাকঘর নাটক, এটার যেটা অমল চরিত্রটা ভালো করে মনে রাখবেন। তাসের দেশ যে এটা হচ্ছে উনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। ওকে, ওনার যে নাটকগুলো, নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো এখানে দেওয়া আছে। এর মধ্যে হচ্ছে রক্তকরবী আপনারা ভালো করে দেখবেন, ডাকঘর আপনারা ভালো করে দেখবেন, বাল্মীকি প্রতিভা আপনারা ভালো করে দেখবেন, বিসর্জন আপনারা ভালো করে দেখবেন। আচ্ছা ভাই, একটু স্লো গেলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি স্লো যাবো, বাট ক্লাসটা কিন্তু রিভিশন ক্লাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কেমন? কারণ অনেকগুলো তো একসাথে পড়াইতে হচ্ছে। এই রিভিশন ক্লাস কিন্তু মানে, আর আমি রিভিশন ক্লাসে পড়ানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, ওগুলাকে একটু বেশি ফোকাস করছি আর কি। স্লাইড তো আপনারা পেয়ে যাবেন, যেটা আসলে ঠিক আছে, সেটা মানে যেটা আসলে আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আমি ওটাতে একটু বেশি ফোকাস দিচ্ছি, কেমন? আচ্ছা, ওনার প্রবন্ধের মধ্যে আছে কালান্তর, খুব ভালো করে মনে রাখবেন কালান্তর। ওনার প্রবন্ধের মধ্যে কালান্তর, পঞ্চভূত, হ্যাঁ, বিবিধ প্রসঙ্গ, ঠিক আছে। ওনার প্রবন্ধের মধ্যে আছে কালান্তর, পঞ্চভূত, তারপর হচ্ছে আপনার বিবিধ প্রসঙ্গ আছে, কেমন? এটা একটু ভালো করে দেখবেন। ওনার সর্বশেষ যে প্রবন্ধ ছিল সেটা হচ্ছে সভ্যতার সংকট। সভ্যতার সংকট হচ্ছে ওনার সর্বশেষ প্রবন্ধ। সর্বশেষ প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট, মনে রাখবেন সভ্যতার সংকট ওনার সর্বশেষ প্রবন্ধ। আচ্ছা, এটা গেল। পত্র সাহিত্য ছিল ওনার আত্মজীবনী। আত্মজীবনীর মধ্যে হচ্ছে জীবন স্মৃতি, ওনার আত্মজীবনী, ছেলেবেলা, আত্মপরিচয়, এই আত্মজীবনী গুলো ভালো করে মনে রাখবেন। আত্মজীবনী। ছোট গল্প,
ওনাকে ছোট গল্পের জনক বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প, বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটা? ভিখারিনী। কিন্তু প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প ভিখারিনী, কিন্তু সার্থক ছোট গল্প বললে হবে দেনা পাওনা। প্রশ্ন হচ্ছে দেনা পাওনা উপন্যাস কার লেখা? প্রশ্ন হচ্ছে দেনা পাওনা উপন্যাস কার লেখা? দেনা পাওনা উপন্যাস কার লেখা? শরৎ। শরৎ, ভেরি গুড, শরৎ। চলিত ভাষায় রচিত প্রথম ছোট গল্প কোনটি? পয়লা নম্বর। চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প কোনটি? পয়লা নম্বর। চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প পয়লা নম্বর। বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ। তার প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে ভিখারিনী, সর্বশেষ হচ্ছে ল্যাবরেটরি। তবে দেখেন আপনাদের এইচএসসির বইতে ল্যাবরেটরি নাই, সর্বশেষ আছে ছোট গল্প হচ্ছে মুসলমানের গল্প। এই নামটাও মনে রাখবেন। যদি মুসলমানের গল্প অপশনে থাকে, মুসলমানের গল্প যদি অপশনে থাকে, আনসার মুসলমানের গল্পই হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ছোট গল্পগুলোর মধ্যে চরিত্রগুলো আমাদের দেখতে হবে। যেমন এখানে চরিত্রগুলো আপনার এমনিতে মনে থাকবে। একটা লাইন আছে না, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেন তিনি বেঁচে নাই, তাইলে এটা কোনটা? জীবিত মৃত? এক রাত্রি ছোট গল্পের ইয়া হচ্ছে সুরবালা। সুরবালা এই নামটা মনে রাখবেন। অতিথি ছোট গল্পটার ইয়ে ছিল তারাপদ। কাবুলিওয়ালাটা আপনারা সবাই জানেন, মিনি রহমত খুকি। পোস্টমাস্টারের হচ্ছে রতন এবং পোস্টমাস্টার। সমাপ্তির হচ্ছে মৃন্ময়ী, ঠিক আছে। নষ্টনীর হচ্ছে চারুলতা অমল। ওনার সম্পাদিত পত্রিকার মধ্যে আছে ভারতী, বঙ্গদর্শন, সাধনা, তত্ত্ববোধিনী। এগুলা কোনটা কাকে উৎসর্গ করেন এগুলো আমি অনেকগুলোই বলে দিয়েছি পড়ানোর সময়। যেমন নজরুলকে বসন্ত উৎসর্গ করেছিলেন, ঠিক আছে। শরৎচন্দ্রকে কালের যাত্রা উৎসর্গ করেন, কেমন? ওকে, রবীন্দ্রনাথ শেষ। রবীন্দ্রনাথ থেকে কিছু প্রশ্ন করতেছি, একটু কষ্ট করে উত্তর দিবেন। তার আগে আমার একটু ফিডব্যাক নেওয়ার আছে। আপনারা কি খুব বোর হচ্ছেন? আসলে এটা রিভিশন ক্লাস আমার, যে আমি অনেক কিছু যে ইনপুট দিব বা এরকম আসলে সুযোগ নাই। রিভিশন ক্লাস, অনেক পড়া একসাথে টানতে হবে আমার, ঠিক আছে। এই বিষয়টা ছিল। আপনারা যদি বিরক্ত হন, আমি আসলে সরি, কিন্তু খুব দ্রুত আমার যাইতে হবে, কারণ এরপরে এটা আজকে এইখানে স্লাইড শেষ, কিন্তু আরো কিছু রাইটার যেগুলো আছে পড়াইতে হবে, কেমন? আচ্ছা, আসেন তাহলে আমরা রবীন্দ্রনাথ থেকে কিছু প্রশ্ন নিয়ে নিই। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি রচিত? কি নৌকাডুবিটা কি? আজকে আর হ্যাঁ পড়ানো হবে ভাই, আজকে আরো 4-5টা কবি পড়ানো হবে, একটু কষ্ট করে থাকেন। উপন্যাস, ভেরি গুড। ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল? ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল? ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল? কুশারী। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের কি? রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের কি? নাটক। ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর কি ধরনের রচনা? ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা? ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায়? ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, সেটা কোন ভাষায় লিখেছিল? ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, সেটা কোন ভাষায় লেখা ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছেন কে? ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা। কোন কবিতার লাইন? সবুজের অভিযান। প্রশ্ন হচ্ছে সবুজের অভিযান কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সবুজের অভিযান কবিতাটা কোন বলাকা, ভেরি গুড। ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার দানে গিয়েছে ভরি, কোন কবিতার লাইন? সোনার তরি। টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় অনুবাদক কে তাইলে বলেন? প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় অনুবাদক কে? বিষ্ণুদেব, ভেরি গুড। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরা স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র, বিপুল ও সম্ভাবনাময়, কেমন? রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায়? বলেন তো, শিলাইদহ কোন জেলায়? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়? ল্যাবরেটরি, মুসলমানের গল্প, প্রাগৈতিহাসিক, অপরিচিতা। ল্যাবরেটরি, মুসলমানের গল্প, প্রাগৈতিহাসিক তাহলে বলেন প্রাগৈতিহাসিক কার রচনা? প্রাগৈতিহাসিক কার লেখা তাহলে বলেন তো? মানিক, ভেরি গুড। মানিকের এটা কি ধরনের রচনা ছিল? প্রাগৈতিহাসিক মানিকের কি ধরনের রচনা ছিল? প্রাগৈতিহাসিক মানিকের কি ধরনের রচনা ছিল? গল্প। কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা? কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা? প্রবন্ধ। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি, কোন কবিতার লাইন? 2 বিঘা জমি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, কোন কাব্যের কবিতা? তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, কোন কাব্যের কবিতা?
বাংলার মাটি বাংলার জল সনেটের রচয়িতাকে, বাংলার মাটি বাংলার জল সনেটের রচয়িতাকে, 1400 সাল কার রচনা, 1400 সাল কার রচনা, রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। হিংটিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হিংটিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী, সোনার তরী। এবার আসেন আমরা আরেকটু পড়াতে চলে যাই, বেশি না, এখানে আর অল্প কিছু বাকি আছে। আমরা মোশাররফকে দিয়ে শুরু করব। মোশাররফ, এই স্লাইডটা আমরা শুরু করব মোশাররফকে দিয়ে। বানানটা দেখেন, মোশাররফ না মোশাররফ, কোনটা? মোশাররফ না মোশাররফ? মশা কিন্তু, নট মশা। নাম মনে রাখবেন, নাম মনে রাখবেন, মোশাররফ। আসেন, মোশাররফ হোসেনের উনার হচ্ছে ছদ্মনাম কি ছিল? উনার ছদ্মনাম ছিল গাজী মিয়া। উনি গাজী মিয়া নামে একটা লেখা লিখছিলেন, গাজী মিয়ার বস্তানি। মনে আছে কিনা সবার? গাজী মিয়ার বস্তানি কে লিখছে? গাজী মিয়ার বস্তানি কে লিখছে? ওকে, আসেন, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম ঔপন্যাসিক ও নাট্যকার। প্রথম মুসলিম ঔপন্যাসিক এবং নাট্যকার, কবি নয় কিন্তু, কবির কথা বলেনি, ঔপন্যাসিক এবং নাট্যকার বলেছে। হ্যাঁ, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে বলেন? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে? আধুনিক বাংলা বলেছি, আধুনিক বাংলা, কায়কোবাদ। ভেরি গুড। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হচ্ছে কায়কোবাদ। তবে মোশাররফ হচ্ছে কি প্রথম মুসলিম ঔপন্যাসিক এবং নাট্যকার। উনার প্রথম উপন্যাসের নাম হচ্ছে রত্নবতী, ঠিক আছে? এটা ছাড়া উনি বিষাদ সিন্ধু, গাজী মিয়ার বস্তানি, উদাসীন প্রতীকের মন কথা, এগুলো হচ্ছে উনার লেখা অন্যান্য উপন্যাস আর কি। উনার ছদ্মনাম গাজী মিয়া, উদাসীন পথিক। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সাহিত্যিক, প্রথম মুসলিম উপন্যাসিক ও নাট্যকার। রত্নবতী হচ্ছে উপন্যাস, উপন্যাসগুলোর নাম এখানে আছে। প্রথম উপন্যাস উনার, বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস হচ্ছে রত্নবতী। আত্মজীবনী উপন্যাস হচ্ছে গাজী মিয়ার বস্তানি, ঠিক আছে? গাজী মিয়ার বস্তানি, এটা হচ্ছে ব্যঙ্গ রসাত্মক ছিল, মনে রাখবেন, এটা ব্যঙ্গ রসাত্মক উপন্যাস। আত্মজীবনীমূলক হইলো, এটা ব্যঙ্গ রসাত্মক উপন্যাস, ঠিক আছে? আর উদাসীন পথিকের মনের কথা, এটা হচ্ছে উদাসীন প্রতীক ছদ্মনামে তিনি লিখেছিলেন। উদাসীন প্রতীক ছদ্মনামে তিনি লিখেছিলেন এটা। বিষাদ সিন্ধু হচ্ছে ইতিহাস আশ্রিত উপন্যাস, এটা তার শ্রেষ্ঠ রচনা। এটাতে 3টা পর্ব আছে, মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবদ পর্ব। মীর মোশাররফের নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন, বসন্ত কুমারী এবং জমিদার দর্পণ। কেমন? উনার সম্পাদিত পত্রিকার নাম মনে রাখবেন, আজিজান নেহার হিতকরী। উনার কিছু প্রহসন ছিল, এর উপায় কি, ফাঁস কাগজ। ফাঁস কাগজের নাম ভালো করে মনে রাখবেন, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, এর উপায় কি। হ্যাঁ, এগুলো হচ্ছে ওনার প্রহসন। প্রবন্ধের মধ্যে ছিল গো জীবন, ঠিক আছে, আমার জীবনের জীবনী, এগুলা। ওনার নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়। এটা বসন্ত, এটি বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম নাটক হচ্ছে বসন্ত কুমারী। শ্রেষ্ঠ নাটক, ওনার শ্রেষ্ঠ নাটক হচ্ছে জমিদার দর্পণ। প্রহসন মধ্যে হচ্ছে এর উপায় কি। এটা ছাড়াও আছে ফাঁস কাগজ, এই যে বলেছিলাম ফাঁস কাগজের কথা, এই যে ফাঁস কাগজ, ভাই ভাই এই তো চাই। উনি সাংবাদিক ছিলেন হচ্ছে সংবাদ প্রভাকর এবং গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার। তবে সম্পাদনা করেন আজিজুন নেহার এবং হিতকরী পত্রিকা, অর্থাৎ আজিজুন নেহার এবং হিতকরী পত্রিকার উনি সম্পাদক ছিলেন। তবে উনি সাংবাদিকতা করেছিলেন সংবাদ প্রভাকর এবং গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। উনার একটা প্রবন্ধ ছিল গো জীবন, যেটার দায়ে উনি মামলায় জড়িয়ে পড়েন। উনার আত্মজীবনী হচ্ছে আমার জীবনী, যেটা 12 খণ্ড বিভক্ত আর কি। ওনার কাব্যগ্রন্থের নাম মনে রাখবেন, বিশেষ করে এটা গোড়াই বীজ বা গৌরী সেতু, এটা হচ্ছে ওনার কাব্যগ্রন্থ। এটা ছাড়া মুসলিম বীরত্ব। উনি একটা বিখ্যাত উক্তি আছে ওনার, মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে। ওকে, কায়কোবাদ। কায়কোবাদ 1857-তে জন্ম, 1951-তে তার মৃত্যু। ওনার উপাধি হচ্ছে কাব্যভূষণ, বিদ্যাভূষণ, সাহিত্যরত্ন। কাব্যভূষণ, বিদ্যাভূষণ, সাহিত্যরত্ন। ওনার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কুরাইশি। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি, একটু আগে যেটা বললাম, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি। তিনি প্রথম মুসলিম সনেট রচয়িতা, মহাকাব্য রচয়িতা। তিনি প্রথম মুসলিম সনেট রচয়িতা, মহাকাব্য রচয়িতা। তিনি প্রথম মুসলিম সনেট রচয়িতা, মহাকাব্য রচয়িতা। ওনার মহাকাব্যর মধ্যে হচ্ছে মহাশ্মশান, ঠিক আছে, মহাশ্মশান, যেটা 1761 সালে যে পানিপথের তৃতীয় যুদ্ধ ছিল, যেটা নিয়ে আমরা রক্তাক্ত প্রান্ত নাটকটা পড়ি। হ্যাঁ, ওই যে পানিপথের তৃতীয় যুদ্ধ, ওটা নিয়ে লেখা, ঠিক আছে। এটা স্বর্গ বা অধ্যায় ছিল 60টি, ঠিক আছে। মহাকাব্য রচনায় তিনি রবীন্দ্রচন্দ্র সেনকে আদর্শ হিসেবে মানতেন। মুসলমান কোন সাহিত্যিক রচিত প্রথম মহাকাব্য হচ্ছে এটি, মহাশ্মশানটা। উনার আরো কিছু কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থের মধ্যে আছে বিরহ বিলাপ, এটা উনার 12 বছর বয়সে প্রকাশিত হয়। এটা ছাড়া অশ্রু মালা, শিব মন্দির বা জীবন্ত সমাধি, অমিয় ধারা। মায়াকানন কার, মায়াকানন কার রচনা বলেন? মায়াকানন কার কাব্য, কার মায়াকানন?
মায়া কানন কার রচনা? মাইকেল মধুসূদনের। কুসুম কানন কার রচনা বলেন? কুসুম কানন কার রচনা? মায়া কানন মাইকেলের। কুসুম কানন? কুসুম কানন হচ্ছে কায়কোবাদের। কুসুম কানন কার? কায়কোবাদের। কুসুম কানন কার? কায়কোবাদের। বেগম রোকেয়া, প্রকৃত নাম হচ্ছে রোকেয়া খাতুন। উনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। উনাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়, নারী শিক্ষা প্রসারের অগ্রদূত বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখক হচ্ছেন তিনি। ওনার প্রথম রচনা হচ্ছে পিপাসা। ওনার প্রথম রচনা পিপাসা, ঠিক আছে? এটা প্রকাশিত 1902 সালে। এটা নবপ্রভা পত্রিকায় প্রকাশিত হয়। ওনার গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে মতিচুর হচ্ছে প্রবন্ধ, সুলতানার স্বপ্ন হচ্ছে উপন্যাস ধর্মী কল্পকাহিনী। ওনার উপন্যাস কোনটি যদি বলে উত্তর হবে পদ্মরাগ। রোকেয়ার উপন্যাস কোনটা যদি বলে তাহলে পদ্মরাগ। আর ওনার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটা সেটা হচ্ছে অবরোধবাসিনী। অবরোধবাসিনীতে 47টা কাহিনী, মানে 47টা স্বতন্ত্র বা বিচ্ছিন্ন কাহিনীর সাথে এটা এখানে নারী সমাজের দুর্দশা তুলে ধরেছেন আর তিনি। পদ্মরাগ হচ্ছে ওনার উপন্যাস। ওনার প্রকাশিত পত্রিকাগুলোর নাম হচ্ছে নবনূর, সওগাত এবং মোহাম্মদী পত্রিকা। নবনূর, সওগাত এবং মোহাম্মদী পত্রিকা। 9 ডিসেম্বর হচ্ছে রোকেয়া দিবস পালন করি আমরা। ফররুক আহমেদ এবারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, আজকের লাস্ট রাইটার। এরপর আমি কিছু প্রশ্ন করব। ফররুক আহমেদের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আপনার সাতসাগরের মাঝি। এটা ছাড়া সিরাজাম মুনিরা আছে, সিরাজাম মুনিরা, এটা মনে রাখবেন। ফররুক আহমেদকে মুসলিম রেনেসার কবি বলা হয়। ফররুক আহমেদ থেকে এবার প্রশ্ন আসবেই, 102% নিশ্চিত থাকতে পারেন। ফররুক আহমেদ থেকে এবার প্রশ্ন আসবেই, ঠিক আছে? উনি এই যে আপনারা এটা ছাড়া দেখেন উনার কাব্যনাট্যের মধ্যে আছে নৌফেল ও হাতেম। কেমন? উনার একটা কথা মনে রাখবেন, উনি হচ্ছে পাখির বাসা, ওনার একটা কাব্য আছে পাখির বাসা। এটার জন্য উনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন। পাখির বাসা এটা একটা শিশুতোষ কাব্য, যেটার জন্য উনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন। ইউনেস্কো পুরস্কার লাভ করেন কত সালে? 1966 সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন। কোনটা জন্য? পাখির বাসা। এটা হচ্ছে শিশুতোষ কাব্য। পাখির বাসা। শিশুতোষ কাব্য পাখির বাসার জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন 1966 সালে, ঠিক আছে? এটা ছাড়া পাখির বাসা কাব্যের জন্য, সরি, হাতেম তাই কাব্যের জন্য উনি আদমজী পুরস্কার লাভ করেন। হাতেম তাই একটা কাব্য ছিল, হাতেম তাই। এটার জন্য হাতেম তাইয়ের জন্য ওনাকে কি করা হয়, উনি হচ্ছে আদমজী পুরস্কার লাভ করেন 1966। ভাই, আমার সিক্স সেন্স বলতেছে ফররুক আহমেদ এবারের জন্য গুরুত্বপূর্ণ। কেন আমি জানি না, বাট আমার সিক্স সেন্স বলতেছে, ঠিক আছে? তো সিক্স সেন্স যেহেতু বলতেছে, দেখেন না যদি সিক্স সেন্স মিলে যায়, কেমন? ওকে, তাহলে এই আজকে আসলে আলোচনা এতটুকুই, ঠিক আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, সিরাজাম মুনিরা কাব্যগ্রন্থের লেখক কে? সিরাজাম মুনিরা, আপনারা উত্তর করবেন। এটা হচ্ছে ফররুক। পাঞ্জেরি কবিতাটা কার লেখা? পাঞ্জেরি কবিতা ফররুকের লেখা কবিতা হচ্ছে পাঞ্জেরি। পাঞ্জেরি কবিতাটা হচ্ছে উনার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পাঞ্জেরি কবিতাটা ওনার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাতসাগরের মাঝি থেকে। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? জসিমউদ্দিনের নিচের কোনটি জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনী? নকশিকাঁথার মাঠ, যে দেশে মানুষ বড়, পদ্মরাগ, ঠাকুরবাড়ির আঙিনায়। ভ্রমণ কাহিনী কোনটা? যে দেশে মানুষ বড়। কবর কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস কি? উপন্যাসের নাম লিখেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাসের নাম লিখেন। পদ্মরাগ। রোকেয়া দিবস কত তারিখ পালন করা হয়? রবীন্দ্রনাথের কোন কাব্যে গতিবাদ তত্ত্ব প্রকাশ পেয়েছে, বা যৌবনের গান গেয়েছেন কোন কাব্যে? ভেরি গুড। মুসলমান সাহিত্যিক রচিত প্রথম নাটকটির নাম কি? মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটকটির নাম কি? বসন্ত কুমারী। মীর মশাররফের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? জমিদার দর্পণ হচ্ছে ওনার শ্রেষ্ঠ নাটক। ফাঁস কাগজ প্রহসনটি কার রচনা? থ্যাংক ইউ সো মাচ ভাই, যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি জানি না আমি আসলে কতটুকু আপনার থেকে করতে পারছি, যেহেতু রিভিশন ক্লাস ছিল, আমারও খুব ফাস্ট যেতে হয়েছে। আপনাদের রেসপন্স অসম্ভব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে আপনাদের ক্লাসটা নিয়ে।
আপনারা ভালো থাকবেন, কিপ গোয়িং, ঠিক আছে।